আমি অবাক হয়ে বললাম, রুদল কে? আমাদেরই গ্রামের লোক। জঙ্গলে কাঠ আনতে গিয়ে আর ফেরেনি। 10 দিন বাদে প্রাণ নিয়ে ফিরে এসেছে সে। অপ্রত্যাশিত প্রত্যাবর্তন। আমরা একটুও সময় নষ্ট না করে তুয়ার সঙ্গে চললাম। হাটতলায় সেই চা দোকানের সামনে তখন অনেক লোকের ভিড়। আমরা যেতেই দোকানদার একটা নড়বড়ে বেঞ্চি এগিয়ে দিয়ে বলল, বসুন আপনারা, রুদল কি বলে শুনুন। রুদল বলল, আগে আমাকে কেউ কিছু খেতে দাও, তারপরে সব বলবো। আমাদের ঘরে তখন মাংস ভাত কিছুমাত্র অবশিষ্ট ছিল না, তবে কেক বিস্কুট মজুদ ছিল। তুয়া ছুটে গিয়ে তাই নিয়ে এলো। আমরা চায়ের অর্ডার দিলাম। চা দোকানি বলল, আমি বাড়িতে খবর পাঠিয়েছি, তুই আমার ওখানেই যাবি। তোর বউ তার পরদিনই বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে। এখন বল, এ কদিন তুই কোথায় ছিলি? তোর হালই বা এত খারাপ হলো কি করে? রুদল সে কথার কোনো উত্তর না দিয়ে গোগ্রাসে খেতে লাগলো কেক বিস্কুট। তারপর এক গ্লাস জল খেয়ে চায়ে চুমুক দিয়ে বলল, সেদিন আমি জঙ্গলে কাঠ কাটতে কাটতে হঠাৎই দেখলাম জটাশঙ্কর বাবার সে গুহার সামনে 3-4 জন বলবান লোককে ঘোরাফেরা করতে। তখন ভর দুপুর। আমার দারুণ কৌতূহল হলো। আমি ওই গুহার দিকে নজর রেখে চুপিসারে পাহাড়ে উঠতে লাগলাম। হেনা বলল, কাউকে না জানিয়ে, সঙ্গে কাউকে না নিয়ে একা তুমি ওই কাজ করতে গেলে কেন? মতিচ্ছন্ন দিদি ভাই, ওদের দেখে আমার মনে হয়েছিল ওরা চোর ডাকাত। ওই গুহায় কোনো গুপ্তধনের হদিশ পেয়েছে। আমার ধারণা, যদি সত্যিই তাই হয়, তাহলে কোনো এক সময় আমি একাই গিয়ে ওগুলো হাতিয়ে নেব। আমি বললাম, এরপর কি হলো? আমি এদেশের জংলি মানুষ, গাছপালার ডাল ধরে এদিক সেদিক করে ঠিক এক সময় পৌঁছে গেলাম ওপরে। একটা বড় পাথরের আড়ালে বসে যখন ওদের গতিবিধি লক্ষ্য করছি, ঠিক তখনই পড়ে গেলাম ওদের পোষা কুকুরের খপ্পরে। কুকুর তো নয়, যেন একটা নরভূক প্রাণী। কি দারুণ হিংস্র! ওর দু চোখে যেন আগুন জ্বলছে। অসম্ভব রকমের ছুঁচলো মুখ। কুকুরটা গড়গড় করতে করতে আমার দিকে এমনভাবে এগিয়ে এলো যে মনে হলো আমার গলার নলিটাকেই বোধহয় খুবলে খাবে। ওরা ততক্ষণে টের পেয়ে গেছে। অমানুষিক চেহারার একজন আমার নড়া ধরে টেনে আনলো গুহার কাছে। তারপর পৈশাচিক হাসি হেসে বলল, এখানে কি মতলবে এসেছিলি? আমি ভয়ে ভয়ে বললাম, কোনো মতলব নিয়ে নয়, এই পাহাড়ে মানুষের বসতি নেই। অনেক আগে এক সাধু বাবা থাকতেন এখানে, তাই দেখতে এলাম তোমরা কারা। ওরা 3 জন ছিল। পৈশাচিক হাসি হেসে বলল, আমাদের চিনতে পারছিস না? আমরা যমের দূত। যাদের মরণ ঘনিয়ে আসে তারাই আমাদের দিকে নজর দেয়। তুই এখন আমাদের অতিথি, তোকে আমরা কিভাবে অভ্যর্থনা করব বল? আমি বললাম, সেটা তোমাদের ইচ্ছা, তবে আমি একজন সামান্য কাঠুরিয়া, ঘরে বউ ছেলে আছে। থাকুক, তবে আমাদের শান্তি নষ্ট করতে কেউ এলে তাকে আমরা ফিরে যেতে দিই না। ওই গুহার ভেতরে আছে অমূল্য সম্পদ। আমরা বহু সন্ত্রাসের নায়ক। এই জটাশঙ্কর বেটা ভুল করে আমাদের স্বভাবের পরিবর্তন করবে বলে অনেক দিন আগে এখানে নিয়ে এসেছিল। তখনই জেনেছি এই গুহা হচ্ছে রত্নের খনি। কিছুদিন থাকার পর জটাশঙ্করকে খুন করে আমরা পালিয়ে যাই। এখান থেকে বেশ কিছুটা দূরে অন্য একটি গুহায় তার দেহটা পচতে দিয়ে আমরা পালিয়ে যাই।
ইয়াদাগিরি কাছে পরপর কয়েকটা বাড়িতে ডাকাতি করে বহু ধন সম্পদ নিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে আমরা পালিয়ে আসি। এখন এটাই আমাদের ঠিকানা। এখানে বসে দূর থেকেই আমরা নজরদারি করি সর্বত্র। ওই ঘোড়ার পিছনে কেউ ছুটলে বা এই গুহার দিকে নজর দিলে আমরা তার মৃত্যুদণ্ড ঘোষণা করি। আমাদের শেলু তার গলার মাংসটাকে খুবলে খায়। তারপর তারপর ওই তিনজনে মিলে কি মারটাই না মারলো আমাকে। আমার অনেক কান্নাকাটি, শত অনুরোধেও মন ভিজল না ওদের। মারের চোটে আমি জ্ঞান হারালাম। যখন চোখ মেললাম তখন দেখি এক অন্ধকার গুহার মধ্যে আমি পড়ে আছি। সারা গায়ে অসম্ভব ব্যথা, নড়াচড়া করতে পারছি না। খিদে পেট চুঁই চুঁই করছে। সেই গুহার গা বেয়ে ক্ষীণ একটু জলের ধারা নেমে এসে পাহাড়ের ফাটল দিয়ে বেরিয়ে যাচ্ছে। জায়গাটা শ্যাওলায় ভরা। আমি জিভ দিয়ে চেটে সেই জল আর শ্যাওলা খেয়ে কাটিয়েছি কটা দিন। অনবরত ভগবানকে ডেকেছি। অবশেষে ডাক শুনলেন ভগবান। আজ ভোরে কতকগুলো ভালুকের ধাপাধাপিতে ওই ফাটলের কাছে একটু ফাঁক দেখা দেয়। অনবরত জল বয়ে যাওয়ার ফলে জায়গাটা খুব আলগা হয়েছিল। তাই আমি একটু চেষ্টা করতেই মুক্তির আলো দেখতে পেলাম। আমি বললাম, ভগবান তোমাকে রক্ষা করেছেন। এবার বলো, ওই গুহায় তুমি ছাড়া আর কেউ ছিল কি না? না, আসলে ওটা নামেই গুহা, একটা গর্ত মাত্র। মুখের দিকটা শয়তানরা ভারী পাথর চাপিয়ে ঢেকে দিয়েছিল। আমি অনেক চেষ্টা করেও সেদিক দিয়ে বেরোতে পারিনি। এরপর ওই ফাটলগুলো তুমি বেরোলে কি করে? অনেক পরে যখন বুঝলাম ভালুকরা বিদায় নিয়েছে, তখনই সাহসে ভর করে কোনো রকমে বুকে হেঁটে নেমে এলাম। সত্যি বলতে কি, আমার ওদেরকে যত না ভয়, তার চেয়েও বেশি ভয় ছিল ওই অতি হিংস্র কুকুরটাকে। বহু কষ্টে ডাল ধরে ধরে নিচে নেমে তবেই বাঁচি। আমি যে এখনো বেঁচে আছি, আমি যে মুক্ত, তা আমি ভাবতেও পারছি না। আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব, আর কখনো আসবো না। ওরা আমার খোঁজে আজই হয়তো আসবে। ওরা যমের দূত, অতি ভয়ঙ্কর। সব শুনে স্তব্ধ হয়ে গেলাম আমরা। হেনা বলল, রুদল ভাই, আর তোমার কোনো ভয় নেই। আজকের রাত্রিটা যেভাবেই হোক কোথাও তুমি লুকিয়ে থাকো। কাল থেকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। আজ রাতেই আমরা ওদের বিনাশ ঘটাবো। শ্রেয়া বলল, তাছাড়া তুমি তো ভাগ্য জোরে গোপনে পালিয়ে এসেছো। ওরা তোমার খবর জানবে কি করে? নির্ভয়ে থাকো তুমি। আমি এবার সেই দোকানদারকে বললাম, দেখলেন তো, ভূত প্রেত পিশাচ কিছুই নেই ওখানে। শয়তানের 3 অবতার ঘাঁটি গেড়েছে। গুহার ভেতর রাতের আঁধার যত কুটিলে হোক, আজই ওদের মৃত্যু ঘণ্টা বাজাবো আমরা। আজ রাতেই যাবে? দেরি করব না। আমাদের পথ চিনিয়ে নিয়ে যাবে এমন একজন লোককেও পেয়ে গেছি আমরা। কে সে? এই গ্রামের কেউ? না, রাঙানাচার কেশু ভাই। ও অবশ্য পথ চেনে, তবে আমার মতে বলে রাতে না যাওয়াই ভালো। আমি বললাম, ওদের মোকাবিলায় রাতটাকেই কাজে লাগাতে হবে। ফাঁদে ফেলে ধরবো ওদের। আর ওই কুকুরটা, ওর কি করবে? ওর ব্যবস্থা আগেই হবে, তারপর। আমরা আর কথা না বলে বেশি সময় নষ্ট না করে বাংলোয় ফিরে এলাম। আমাদের মনে তখন দারুণ উত্তেজনা।
দুপুর তখন গড়িয়ে এসেছে। আলোচনায় বসলাম আমরা। নিদ্রাভঙ্গে শোভনও সব শুনে দারুণ অবাক। এই অভিযান কিভাবে হবে সে নিয়েই আলোচনা আমাদের। হেনা বলল, আমার কাছে বন্দুক যা আছে তাতে একাই আমি মানুষ ও জানোয়ার সবার সঙ্গেই লড়ে যেতে পারবো, কিন্তু আর সবার হাতে অস্ত্র কই? শ্রেয়া বলল, ছোটখাটো যন্ত্র একটা আমার কাছেও আছে। বাকিদের? আমি বললাম, এই ঘরের ভেতর দুটো কুড়ুল আর 4-5টা বল্লম আছে। শোভন আর আমি তারই একটা করে নিয়ে নেব। এছাড়া টর্চও রাখবো সঙ্গে। হেনা বলল, তা তো রাখবে, কিন্তু রাতের অরণ্যে অভিযান করতে গেলে আত্মরক্ষার প্রধান যে অস্ত্র সেটা থাকবে কার কাছে? কি সে অস্ত্র? মশাল। জ্বলন্ত মশালই আত্মরক্ষার একমাত্র অস্ত্র। অন্তত 4-5 জনের হাতে মশাল না থাকলে বিপদের শেষ থাকবে না। শোভন বলল, তাহলে তো ওরা জানতে পেরে যাবে। জানুক না, না হলে প্রাণহানি ঘটবে। জঙ্গলি জানোয়ারের হাত থেকে রক্ষা পেতে হলে মশাল চাই। তাহলে তো আরো লোকের দরকার, চাই তীর-ধনুকও। কেশু ভাই এলে ওকেই বলি এসবের ব্যবস্থা করতে। সব শুনে তুয়া বলল, মশাল, তীর-ধনুক, সব ব্যবস্থা আমিই করে দেব। ওরা আমার বাবাকে খুন করেছে, ওদের আমি ছাড়ব না। একটু বসো তোমরা, দেখো কি করি, বলেই দুরন্ত গতিতে উধাও হয়ে গেল। ছেলে মানুষ তুয়া, কি যে করবে তা ওই জানে। তবুও কোনো ব্যাপারেই কাউকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। আমরা আলোচনা শেষ করলাম এবং অভিযানের প্রস্তুতি নিতে লাগলাম। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। শোভন ও শ্রেয়া চা তৈরির কাজে ব্যস্ত হলো। হেনা বলল, আমাদের স্টকে কেক বা বিস্কুট কিছুই তো আর নেই। তোমরা বসো, আমি এখুনি গিয়ে নিয়ে আসছি। আমি চুপচাপ বসে রইলাম। একটু পরে হেনা কিছু না পেয়ে ফিরে এলে আমরা শুধু চাই খেলাম। আমি বললাম, কেক না পাও, বিস্কুট পেলে না? হেনা বলল, দোকান বন্ধ। দোকানদার মনে হয় রুদল না কি যেন নাম লোকটার, ওকে নিয়ে বাড়িতে গেছে ভাত খাওয়াতে। তা যাক, কিন্তু তুয়াটা গেল কোথায়? শ্রেয়া বলল, দারুণ চটপটে ছেলে, কিছু একটা মতলব নিশ্চয়ই করেছে। ওর কথা শুনে মনে হলো ভেতরে আগুন আছে। বলতে বলতেই তুয়া এলো, বলল, দেখো কারা এসেছে। আমরা বাইরে বেরিয়েই অবাক। প্রায় 10-12 জন বন্য আদিবাসী মেয়েকে নিয়ে এসেছে সে। মেয়েরা তুয়ার মুখের দিকে তাকালে আমি ওদের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে বললাম, তোমরা কি যাবে? গেলে খুব ভালো হয়। ওই শয়তানরা এই ছেলেটাকে অনাথ করেছে, আমাদের 2জন লোককে তুলে নিয়ে গেছে, একজনকে খুনও করেছে। রুদল ভাগ্যজোরে পালিয়ে বেঁচেছে ওদের খপ্পর থেকে। বনে বন্য জন্তুর ভয়, দল ভারী হলে বুকে বল পাবো, নির্বিঘ্নে যেতে পারবো আমরা। মেয়েরা বলল, হ্যাঁ যাব, যেতেই হবে, না হলে আরো অত্যাচার করবে ওরা। তোরা তৈরি থাক, আমরা এলাম বলে। মেয়েরা চলে গেল। শ্রেয়া বলল, কেশু ভাই এসে পড়বে এক্ষুনি, মেয়েরাও আসবে। রাতের কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। তাই বলি, একটু বাইরে বেরিয়ে দেখলে হতো না কোথাও কিছু পাওয়া যায় কিনা? মন্দ কি, চলো তবে। শোভন বলল, তোরা বস, আমি যাচ্ছি। ঘরের ভেতর একটা পুরনো ছেঁড়া মশারি দেখছি, সেটাকে পাট করে সঙ্গে নে। শ্রেয়া, তোমার ব্যাগেই ঢুকিয়ে নাও ওটাকে। আমি বললাম, মশারি কি হবে?
কিছুই হবে না, বাড়তি বোঝা একটা। ওটা হচ্ছে কুকুর ধরার জাল। শোভনের মাথায় এরকম বুদ্ধি বেশ ভালোই খেলা করে। বললাম, মন্দ বলিসনি। শোভন চলে গেল। আমরা যা যা নেবার তার সবই গুছিয়ে নিলাম। কেশু ভাই এলো একটু পরেই। রুদলের ফিরে আসার কথা ওকে বললাম। তারপর বললাম, আমরাও মত বদলেছি। কাল ভোরে নয়, আজ রাতেই হানা দেব ওদের ডেরায়। ওই পাহাড়ে আজ রাতে? আপনাদের কি মাথা খারাপ হয়েছে? এ বুদ্ধি কে দিল? যেই দিক, আজ রাতে আমরা যাব। একদল আদিবাসী মেয়েও টাঙ্গি, তীরধনুক, মশাল নিয়ে যাবে আমাদের সাথে। কেশু ভাই বলল, যে যায় যাবে, আমি যাচ্ছি না। আমি উঠে গিয়ে জামার পকেট থেকে 50টা টাকা বার করে কেশু ভাইয়ের হাতে দিলাম। বললাম, তোমাকে যেতে হবে না। কথা দিয়েছিলাম, টাকা নাও। তোমার দরকার এটা। কিন্তু বাবুজি। কোনো কিন্তু নয়, আমরা শহরের লোক, কথা দিয়েছিলাম, কথা রাখলাম। তুমি বনের মানুষ, যা মনে করবে তাই করবে। কেশু ভাইয়ের মর্যাদায় লাগলো এবার। বলল, আমাকে একটু সময় দিন। আমার লোকজনদের নিয়ে আমি এখুনি আসছি। আমি না করছিলাম সঙ্গে দুটো মেয়ে আছে বলে। আপনারাও শহরের ছেলে, আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কেশু ভাই বিদায় নিতেই ঘরে ঢুকলো শোভন। বলল, কেশু ভাই চলে গেল কেন? যায়নি, ও আবার আসবে। হঠাৎই দূর থেকে একটা প্রাণান্তকর চিৎকার শোনা গেল। শ্রেয়া বলল, কেশু ভাইয়ের গলা না? মনে তো হচ্ছে নিশ্চয়ই কোনো বিপদে হয়েছে। ওই অন্ধকারে একা গেল, বলো তো দেখি। শ্রেয়া আর আমি সবার আগে ছুটলাম। শোভন হেঁকে বলল, অন্ধকারে কোথায় যাচ্ছিস তোরা? টর্চ নিয়ে যা। তুই আয় টর্চ নিয়ে, হেনাকেও বন্দুকটা নিয়ে আসতে বল। বেশি দূর যেতে হলো না। খানিক যাবার পরই দেখলাম কেশু ভাই রাস্তায় পড়ে ছটফট করছে। অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো ভারী পাথর দিয়ে আঘাত করা হয়েছে ওর মাথায়। আমরা ওর ওপর ঝুঁকে পড়তেই দুটো রোমশ বাহু শ্রেয়াকে উঠিয়ে নিল। চিৎকার করে উঠল শ্রেয়া, হেল্প মি প্লিজ। আমি ওর দিকে এগিয়ে যেতেই একটা ঝটকা খেয়ে ছিটকে পড়লাম বেশ কয়েক হাত দূরে। একটা গাছের গুঁড়িতে ধাক্কা লেগে মাথায় জোর আঘাত পেলাম। দূর থেকে শোভনের গলা শোনা গেল, শ্রেয়ার কি হলো? ও চেঁচালো কেন? ওর কথার উত্তর দেবার আগেই একটা হিংস্র কুকুর ভয়ঙ্কর ডাক ছেড়ে তেড়ে এলো আমার দিকে। মনে হলো এই সেই কুকুর যে কিনা মানুষের গলা খুবলে নেয়। আমি ওর হাত থেকে বাঁচবার জন্য প্রাণপণে ছোটা শুরু করলাম। কুকুরটাও ভীষণ তাড়া করে সেই পাহাড়ের দিকেই ছুটে নিয়ে চলল আমাকে। কুকুরটার হাত থেকে বাঁচবার জন্য আমি গাছের ডালপালা হাতের কাছে যা পেলাম তাই ধরেই উঠতে লাগলাম পাহাড়ে। হঠাৎই পাহাড়ের একটু উচ্চ স্থান থেকে একটা বিজাতীয় কণ্ঠস্বর কানে এলো। সেটা আর্তনাদ। একবার নয়, দুবার নয়, বারবার। না, কোনো জন্তু জানোয়ারের নয়, আর্তনাদটা মানুষেরই। সেই আর্তনাদটা শোনা মাত্রই কুকুরটা ছুটল সেদিকে। পরক্ষণেই একটা ভারী দেহ পতনের শব্দ। দানবের মতো একটা লোক গড়িয়ে এলো পাহাড়ের ঢাল বেয়ে, এসে বড় একটা পাথরের খাঁজে আটকে গেল। লোকটা দুহাতে চোখ ঢেকে বিকট চিৎকার করছে। তার কাছে এসে কুকুরটাও সমানে চিৎকার করছে ঘেউ ঘেউ করে। আমি একটা পাথর কুড়িয়ে ছুঁড়ে মারলাম কুকুরটাকে। মোক্ষম টিপ। পাথরটা মুখে লাগতেই ভ্যাক
করে একটা শব্দ করলো কুকুরটা, তারপর দূরে গিয়ে কেউ কেউ করতে লাগলো। আর একটা পাথর ছুড়লাম, ফসকে গেল সেটা। কুকুরটা পিছু হটল। হঠাৎই আমার মনে হলো নিশ্চয় এই লোকটাই পালাচ্ছিল শ্রেয়াকে নিয়ে। ওর কবল থেকে বাঁচার জন্য শ্রেয়াই দিয়েছে ওর চোখের 12টা বাজিয়ে। আর তা যদি হয় তাহলে তো ধারে কাছেই আছে শ্রেয়া। তাই আমি জোর গলায় হাঁক দিলাম, শ্রেয়া তুমি কোথায়?